অল্টারনেটিং কারেন্ট বা এসির জগতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসি সার্কিটের মূল যে খেলোয়াড়রা আছে মানে ওর কম্পোনেন্টগুলো তাদের গল্পটা শুনব একদম সহজ করে। চলুন শুরু করি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কিছু কারেন্ট কেন সোজা একদিকে না গিয়ে সামনে পিছনে আসা যাওয়া করে? এই রহস্যের মধ্যেই কিন্তু অল্টারনেটিং কারেন্টের আসল ব্যাপারটা লুকিয়ে আছে। দেখুন, কারেন্ট বলতে গেলে দুই রকম। একটা হলো ডাইরেক্ট কারেন্ট বা ডিসি, ওটা ঠিক যেন নদীর স্রোত, শুধু একদিকেই বয়ে চলে। আর আরেকটা হলো অল্টারনেটিং কারেন্ট বা এসি, ওটা হলো সমুদ্রের জোয়ার ভাটার মতো, একবার সামনে যায় আবার পেছনে ফিরে আসে, মানে কন্টিনিউয়াসলি দিক বদলাতে থাকে। তো এখন সময় হয়েছে এসি সার্কিটের মূল তিনটে চরিত্রের সাথে আলাপ করার। এরা কিভাবে এসি প্রবাহের সাথে ওঠা বসা করে সেটাই আমাদের আজকের গল্পের মূল বিষয়। আমাদের প্রথম চরিত্র হল রোধক বা রেজিস্টার। ওকে, আমরা বলতে পারি একজন খরচকারী। এর প্রধান কাজটাই হল কারেন্টকে বাধা দেওয়া, আর এই বাধা দিতে গিয়ে ও ইলেকট্রিক্যাল এনার্জিকে তাপ হিসাবে খরচ করে ফেলে। সহজ কথায়, রোধক তাপ হিসেবে শক্তি নষ্ট করে দেয়। ব্যাস, এটুকুই তার পরিচয়। ও শক্তি জমায় না, শুধু খরচ করে। রোধকের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের সম্পর্কটা কিন্তু একদম সহজ সরল। দেখুন, ভোল্টেজ আর কারেন্ট দুটোই কিন্তু একদম একসাথে উপরে উঠছে, আবার একসাথেই নিচে নামছে। যখন ভোল্টেজ বাড়ে, কারেন্টও পাল্লা দিয়ে বাড়ে। ভোল্টেজ কমলে কারেন্টও কমে, মানে ওরা একদম ইনফেজে থাকে। এবার আসি আমাদের দ্বিতীয় চরিত্রের কাছে, ইন্ডাক্টর। ও হলো পরিবর্তনের ঘোর বিরোধী। ওর কাজ হলো ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করা, আর ও কারেন্টের কোনো রকম পরিবর্তন একদমই সহ্য করতে পারে না। কারেন্ট বাড়তে গেলেও বাধা দেবে, আবার কমতে গেলেও দেবে। এই একটা কথা মনে রাখলেই ইন্ডাক্টরকে চেনা যাবে। ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনে বাধা দেয়, এটাই ওর ধর্ম। যেহেতু ইন্ডাক্টর কারেন্টের পরিবর্তনকে বাধা দেয়, তাই কি হয়, ভোল্টেজ যখন কারেন্টকে ঠেলে এগিয়ে নিতে চায়, ইন্ডাক্টর তখন ওকে পেছন থেকে টেনে ধরে। ফলে যা হওয়ার তাই হয়, কারেন্ট বেচারা পিছিয়ে পড়ে। দেখুন, কারেন্টের ঢেউটা ভোল্টেজের ঢেউয়ের পিছন পেছন চলছে, ঠিক 90 ডিগ্রি পিছিয়ে যায়। আমরা এটাকে বলি কারেন্ট ল্যাগ করছে। আর আমাদের শেষ চরিত্র হল ক্যাপাসিটর বা ধারক। ও আবার একজন শক্তি সঞ্চয়কারী। ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডে এনার্জি জমিয়ে রাখে, আর ওর অপছন্দ হল ভোল্টেজের পরিবর্তন। ক্যাপাসিটরের জন্য মনে রাখার মতো লাইনটা হল, ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনে বাধা দেয়। খেয়াল করে দেখুন, ইন্ডাক্টর বাধা দেয় কারেন্টের পরিবর্তনে, আর ক্যাপাসিটর বাধা দেয় ভোল্টেজের পরিবর্তনে। ক্যাপাসিটরের এই অদ্ভুত স্বভাবের জন্যই কারেন্ট যেন একটু বেশি তাড়া দেয়, ভোল্টেজের আগেই ছুটে যেতে চায়। এই ছবিতে দেখুন, মনে হচ্ছে না কারেন্ট যেন ভোল্টেজের থেকে দৌড়ে এগিয়ে গেছে? ঠিক এই কারণেই আমরা বলি কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। এখানে একটা খুব জরুরি পার্থক্য বুঝতে হবে। রেজিস্ট্যান্স বা রোধ, ওটা হলো এমন এক বাধা যা শক্তিকে তাপ হিসাবে নষ্ট করে ফেলে। কিন্তু রিঅ্যাক্ট্যান্স বা প্রতিঘাত, ওটাও এক ধরনের বাধা, কিন্তু ও শক্তি নষ্ট করে না, বরং চৌম্বক বা বৈদ্যুতিক ক্ষেত্রে জমিয়ে রাখে। ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের বাধাকেই আমরা বলি রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, কি হবে যদি এই তিন বন্ধু, রোধক, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর, সবাই একসাথে একটা সার্কিটে চলে আসে? তখন ওদের মধ্যে শুরু হয়ে যায় এক মজার দড়ি টানাটানির খেলা। একটা এসি সার্কিটে কারেন্ট যে মোট বাধার সম্মুখীন হয়, তাকেই আমরা বলি ইম্পিডেন্স। এটা আসলে আর কিছুই না, রোধকের রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্সের সম্মিলিত ফল। বিশেষ করে ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে যে দড়ি টানাটানি চলে, সেটাই ইম্পিডেন্সকে ঠিক করে দেয়। এই হল ইম্পিডেন্সের সূত্র। দেখে ভয় পাওয়ার কিছু নেই, ব্যাপারটা খুব সহজ। দেখুন, R² হল রোধের প্রভাব, আর XL - XC² হল ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের দড়ি টানাটানির ফল, মানে একজন আরেকজনের শক্তিকে কমিয়ে দিচ্ছে। এই দড়ি টানাটানির খেলার একটা ক্লাইম্যাক্স আছে। একটা সময় আসে যখন দুই বিপরীত শক্তি একদম সমান হয়ে যায়। এই দারুণ মুহূর্তটাকেই বলে রেজোন্যান্স। তাহলে ভাবুন তো,
কি হবে যখন ইন্ডাক্টরের ধাক্কা আর ক্যাপাসিটরের টান একদম সমান সমান হয়ে যাবে? এটাই হলো রেজোন্যান্সের শর্ত। যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স একদম সমান, তখন ওরা একে অপরের প্রভাবকে পুরোপুরি কেটে দেয়। দড়ি টানাটানির খেলায় কেউ আর জেতে না, ওদের সম্মিলিত বাধা হয়ে যায় শূন্য। এই চার্টটা একটু দেখুন। এখানে দেখানো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি বদলালে মোট বাধা বা ইম্পিডেন্স কিভাবে বদলায়। দেখুন, কম বা বেশি ফ্রিকোয়েন্সিতে বাধা অনেক বেশি, কিন্তু ঠিক মাঝখানে একটা বিশেষ ফ্রিকোয়েন্সিতে, যাকে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলি, বাধা একেবারে কমে যায়। কেন? কারণ তখন ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের প্রভাব একে অপরকে বাতিল করে দেয়। আর বাধা যখন সবচেয়ে কম, তখন কারেন্ট হয় সবচেয়ে বেশি। আমাদের রেডিওতে চ্যানেল ঘোরানোর ব্যাপারটা কিন্তু ঠিক এই নীতির উপরেই কাজ করে। এবার চলুন খুব সংক্ষেপে জেনে নিই এসি সার্কিটে পাওয়ার বা ক্ষমতা জিনিসটা কি। পাওয়ার ফ্যাক্টর হলো একটা মাপকাঠি, যেটা বলে দেয় যে মোট শক্তির ঠিক কতটা অংশ আসলেই কোনো দরকারি কাজ করছে। এর সবচেয়ে ভালো মান হলো 1, যেটা একটা আদর্শ সার্কিটের চিহ্ন। এই মানটা পুরোপুরি নির্ভর করে ভোল্টেজ আর কারেন্টের দশার পার্থক্যের উপর। যখন ওরা একসাথে চলে, যেমনটা রোধকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, তখন পাওয়ার ফ্যাক্টর হয় 1, আর আমরা সবচেয়ে বেশি কার্যকর শক্তি পাই। তাহলে চলুন পুরো বিষয়টা একবার ঝালিয়ে নিই। এসি হলো এমন একটা প্রবাহ যা দিক বদলায়। রোধক শুধু শক্তি খরচ করে, ইন্ডাক্টর কারেন্টকে পিছিয়ে দেয় মানে ল্যাগ করায়, ক্যাপাসিটর কারেন্টকে এগিয়ে দেয় মানে লিড করায়। আর রেজোন্যান্সের সময় যখন এক্সএল আর এক্সসি সমান হয়, তখন কারেন্ট সবচেয়ে বেশি প্রবাহিত হয়। শেষ পর্যন্ত এসি সার্কিট আসলে কি? এটা হলো শক্তির খরচ অর্থাৎ রেজিস্ট্যান্স আর শক্তির সঞ্চয় অর্থাৎ রিঅ্যাক্ট্যান্সের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স। আর এই খেলায় কতটা শক্তি আসলেই কাজে লাগবে সেটা নিয়ন্ত্রণ করে ভোল্টেজ আর কারেন্টের মধ্যেকার সম্পর্কের সমীকরণ। এটাই হলো অল্টারনেটিং কারেন্টের আসল গল্প।